ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিশেষ লাইভ অনুষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস হেলথে। এবং আজকে আমাদের এই বিশেষ আয়োজনের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর, সচেতনতা ও করণীয়। এবং আজ ডেঙ্গু জ্বর, এর ভয়াবহতা এবং এই বিষয়ক অসংখ্য জানা অজানা তথ্য আমাদেরকে জানাবেন আজকের আমাদের অতিথি, আজকের আমাদের ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম, এমবিবিএস, এমডি, শিশু বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগছে? এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং যে একটা কিডস টিভির এই ধরনের প্রোগ্রাম, এই হিসাবে এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান, খুবই সুন্দর একটা উদ্যোগ। তো এই উদ্যোগে আমি আসতে পেরে অত্যন্ত ধন্য মনে করছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার, আমরাও ধন্য মনে করছি আপনাকে পেয়ে। দর্শক, ডেঙ্গু জ্বরের ভয়াবহতা এবং এর সম্পর্কে আলাদাভাবে সত্যি করে বলার মতো আর কিছুই নেই। আমরা সকলে জানি, আমরা সকলেই ভুক্তভোগী। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে গতকালই 3 বারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। স্যার, আজকে আমরা মূলত এই ডেঙ্গু বিষয়ক বিভিন্ন আলোচনা করব। আমি সর্বপ্রথম স্যার যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ডেঙ্গু সচেতনতা বলতে ঠিক মূলত কি বোঝায়? আসলে ডেঙ্গু রোগটা আমাদের দেশে একটা প্রকট আকার ধারণ করেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে 2019 সাল থেকে এটার ভয়াবহতা আমাদের চিন্তার বাইরে চলে যাচ্ছে। এখন এই ভয়াবহ একটা রোগ থেকে আমাদের বাঁচার জন্য, প্রতিরোধ করার জন্য, কন্ট্রোলে রাখার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। জি। তো সেই সচেতনতার জন্য আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে, ডেঙ্গু জিনিসটা কি, ডেঙ্গু রোগটা কি, কি দিয়ে হয়, কখন হয়, উপসর্গ কি, কিভাবে এটা নির্মূল করা যায়, ডেঙ্গু হয়ে গেলে কি করতে হয়, এই সামগ্রিক জিনিসটা জানাটা অত্যন্ত জরুরি। তো এই সামগ্রিকভাবে ডেঙ্গু সম্বন্ধে একটা কম্প্রিহেন্সিভ ধারণা নেওয়াটাকেই বলা হয় ডেঙ্গু সচেতনতা। এবং এর পরিপ্রেক্ষিতে যেসব পদক্ষেপগুলি সরকার, জনগণ, স্থানীয় সরকারি কর্মকর্তা, মানে অ্যাকচুয়ালি একটা সামগ্রিকভাবে যদি, একটা সম্মিলিতভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, সেই জিনিসগুলিকে বলা হয় এক কথায় ডেঙ্গু সচেতনতা। জাতীয়ভাবে যেটাকে আমরা পালন করি, জাতীয়ভাবে অ্যাকচুয়ালি ওইভাবে পালন হচ্ছে না, দুঃখজনকভাবে। কারণ এটার জন্য আমাদের অনেক সম্মিলিত প্রচেষ্টা দরকার। কারণ আমি বাংলাদেশের সবচেয়ে বড় একটা শিশু হসপিটালের মূলত ডেঙ্গু অংশটা আমি খুব বেশি দেখে থাকি। ওইখানে দেখছি যে আমাদের কাছে যেসব রোগীগুলি আসে, সেই রোগীগুলি যখন আসে খুব জটিল অবস্থায় আসে। দেখা যায় যে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে ওগুলি ঘুরে ঘুরে আসে। এবং ডেঙ্গু সম্বন্ধে ইভেন আমাদের অনেক ডাক্তারদেরও বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই ডেঙ্গুটা আসছে, ওই রোগীটা আসছে আমাদের কাছে খুব জটিল অবস্থায়। জি স্যার, আমি একটু স্যার মাঝখানে ইন্টারফেয়ার করছি, একজন দর্শক কল দিয়েছে, আমি কি রিসিভ করতে পারি? শিওর। জি। দর্শক, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি নাটক থেকে নাইট বক্স বলছিলাম। জি। আমার 18 সালে ডেঙ্গু হয়েছিল। জি। ডেঙ্গু হয়েছিল, তো এখন একজনের রক্ত লাগবে। তো আমি যখন বলতাম আমার রক্তের গ্রুপ এই পজিটিভ, তো বলছে যে যখন শুনছে যে আমার ডেঙ্গু হয়েছিল, এই জন্য আমার রক্তটা নিল না। আচ্ছা, এটা থেকে আমার রক্তের সমস্যা থেকে গেল ডেঙ্গুর কারণে, এটা জানার ছিল একটু। জি দর্শক, আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভির পর্দায়।
জি স্যার, আপনি যদি স্যার বলতেন যে দেখলাম যে এই যে আমাদের ভুক্তভোগী তিনি বললেন যে ডেঙ্গু হওয়ার পরে তার রক্ত বিভিন্ন ডক্টররা বা হাসপাতালে যখন যিনি রক্ত ডোনেট করতে চাচ্ছেন রক্ত তখন আর কি তারা নিতে চাচ্ছে না, স্যার পরবর্তীতে কি এর কোনো প্রভাবক রয়েছে এই ডেঙ্গু অসুখে? না 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 না, এইটা আসলে একটা সম্পূর্ণ ভুল ধারণা। জি। কারো যদি ডেঙ্গু হয় পরবর্তীতে কিছুদিন পরে, হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ডেঙ্গুর মানে মানুষের রক্তকে কখন কলুষিত করে? প্রাথমিক কিছুদিন, 1 মাস 2 মাস পরে ওই রক্তের মধ্যে ডেঙ্গুর কোনো চিহ্নই থাকে না। মানে ওই যে ভাইরাসটা, ডেঙ্গুর যে ভাইরাসটা, ওইটার কোনো চিহ্নই থাকে না। এটা এমন না যে এটা এইডসের মতো কোনো রোগ, এটা এমন না যে হ্যাপাটাইটিসের মতো কোনো রোগ, এটা এমন না যে কোনো সংক্রামক রোগ ওই রকম যেটা রক্তের মধ্যে জীবনের পর মানে দিনের পর দিন থাকবে, জিনিসটা তা না। কিছুদিন পর অবশ্য নিবে, কিন্তু ডেঙ্গু ভালো হওয়ার কয়েক মাস অন্তত পক্ষে তাদেরকে এই সতর্কতাটা নেওয়া উচিত। জি স্যার। স্যার এবার আমি একটা কিছু জানতে চাচ্ছিলাম আমার নিচ থেকে, যে 4A স্ট্যান্ড এগেইনস্ট ডেঙ্গু আন্তর্জাতিকভাবে প্রচলিত ডেঙ্গু বিরোধী একটি প্রচারণা, এটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতেন স্যার। আসলে ডেঙ্গু রোগটা বিশেষ করে মূলত যেগুলি ট্রপিক্যাল কান্ট্রি, বৃষ্টি পবন যেখানে বৃষ্টি অনেক দিন হয়, বিশেষ করে এশিয়ার কিছু দেশ, সাউথ এশিয়া, জি, সাউথ ইস্ট এশিয়া, যেমন ফিলিপিন্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আমাদের সাউথ এশিয়াতে বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব জায়গায় ডেঙ্গুর প্রকোপটা বেশি। এবং এই রোগটার ব্যাপারে বিশেষ করে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ওদের যেই জাতীয় উদ্যোগ যেটাকে আমরা বলি ন্যাশনাল কারিকুলাম অফ ডেঙ্গু, একটা গাইডলাইন, ওই গাইডলাইন ওদের খুব ইফেক্টিভ। তো ওদের গাইডলাইনে অনেক কথাই বলা আছে, কিন্তু মোদ্দাভাবে 4টা জিনিস যদি আমরা জোর দেই, যেটাকে বলে 4S স্ট্যান্ড। জি, এই 4টা 4S কি নিয়ে আসছে? প্রথম এসটা হচ্ছে যে সার্চ, নাম্বার 1S, সার্চ অ্যান্ড ডেস্ট্রয়। জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় খুঁজবো যে কোন জায়গায় ডেঙ্গু ভাইরাসের বাহক যেই মশা, সেটাকে বলে আমরা এডিস। এই এডিস মশাগুলির প্রজনন কেন্দ্রগুলি কোথায়, এটা আমরা সার্চ করব এবং ডেস্ট্রয় করব। এই জন্য নাম্বার বলা হচ্ছে S, নাম্বার 1। নাম্বার 2S হচ্ছে সেলফ প্রটেকশন, মানে নিজেকে প্রতিরোধ করা, নিজেকে বাঁচানো, নিজেকে ডেঙ্গুর মশার কামড়ের হাত থেকে বাঁচানো, যেটাকে বলা হয় সেলফ প্রটেকশন। দিস ইজ নাম্বার 2S। নাম্বার 3S হচ্ছে যেটা হচ্ছে সিক আর্লি কনসালটেশন, মানে একজন যদি 2 দিন জ্বর হয়, 2 দিন বা তার বেশি জ্বর হয়, তাকে এবং তার যদি ডেঙ্গুর কিছু উপসর্গ, যেমন মাথা ব্যথা, গা ব্যথা, চোখ ব্যথা বা অন্যান্য, বা ইভেন শুধু জ্বর থাকলেই আজকাল আমরা পাচ্ছি, তাদের নিকটস্থ ডাক্তার, স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকর্মীর কাছে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে হবে। এটাকে বলা হচ্ছে সিক অ্যাডভাইস। নাম্বার 4 নম্বর S যেটা, সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট কি? রিপেলেন্ট অ্যান্ড ফগিং। যেসব জায়গায় যে আজকাল দেখা যায় যে আপনারা দেখবেন যে, দুঃখিত স্যার, আরেকজন দর্শক আমাদেরকে স্যার কল করে, আমি উত্তরটা শেষ করি তারপরে। যেমন যেটাকে বলা হচ্ছে রিপেলেন্ট দিয়ে আমাদের গায়ে করতে হবে, সাপোর্ট করতে হবে। কি সাপোর্ট? মিউনিসিপ্যাল কর্পোরেশন যে যারা যে ফগিং করে, এই যে ধোঁয়া দিচ্ছে বা ড্রেইনগুলি পরিষ্কার করছে, এটাকে সাপোর্ট করতে হবে। ওকে স্যার। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় এবং আপনার জানার তথ্য? আমার নাম মাহমুদ, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, আমার কোশ্চেনটা হলো যে আমাদের যখন জ্বর হয় তখন এটা মানে কিভাবে বুঝবো যে এটা কি চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু? এটা লক্ষণটা আসলে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? জি দর্শক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন। স্যার উত্তর দেব? জি স্যার। আচ্ছা, 3টা রোগ প্রায় একই রকম থাকে, ডেঙ্গু, চিকেনগুনিয়া, আর একটা বাইরে হয় আফ্রিকান কান্ট্রিগুলিতে, যেটা আমাদের হয় না, যেটাকে বলে জিকা ভাইরাস। এই তিনটা রোগ প্রায় একই ধরনের, একই গ্রুপের ভাইরাস দিয়ে হয়। তো
তো এই একই ধরনের ভাইরাস হওয়ার কারণে ওদের সবগুলির মোটামুটি কমন থাকে জ্বর, ফিভার। এখন চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুইটার ক্ষেত্রে কিন্তু শরীরে ব্যথা করে, শরীরে র্যাশ হতে পারে, হাতে পায়ে ব্যথা করতে পারে। আমরা জাস্ট উপসর্গ দেখেই ইনস্ট্যান্টলি কিন্তু আমরা বলতে পারি না যে এটা ডেঙ্গু, এটা চিকুনগুনিয়া। সুতরাং এটা আমাদেরকে যেটা করতে হবে, যখনই আমার সন্দেহ হবে আমি খুবই দ্রুত ডাক্তারের কাছে যাব বা স্বাস্থ্যকর্মীর কাছে যাব, এবং ডাক্তার তখন প্রয়োজনীয় টেস্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে। শুধু শারীরিকভাবে দেখেই ওইটাকে আমরা বলতে পারি না যে এটা ডেঙ্গু। সুতরাং ওই যে আমরা বললাম কথাটা 3 নম্বর এস, যেটা সিক আর্লি কনসালটেশন, যে খুবই দ্রুত ডাক্তার বা স্বাস্থ্যকর্মী বা হসপিটালের পরামর্শ নেওয়া। সুতরাং আমার অ্যাডভাইস হচ্ছে, যেমন আজকে আমি একটা ঘটনা বলি। আমাদের হসপিটালে, শিশু হসপিটালে একটা পেশেন্ট আসছে, জ্বর এবং পেটে ব্যথা। সো ন্যাচারালি ডান দিকে পেটে ব্যথা হলে আমরা কি চিন্তা করি? অ্যাপেন্ডিসাইটিস। তো সার্জনরা অপারেশন করবে। তো আমরা বললাম যে একটু দেখি আগে ডেঙ্গু কিনা। তো দেখা গেল যে তার জ্বর, সিম্পলি জ্বর, আর ডান দিকে পেটে ব্যথা, এবং ওটাকে আমরা দেখলাম যে ডেঙ্গু। সুতরাং আমরা কি করলাম? তাকে অপারেশন থিয়েটারে না পাঠিয়ে আমরা তাকে ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছি। তো এই যে জিনিসগুলি, সো আমার রিকোয়েস্ট হচ্ছে সবার কাছে, এখন যে কোনো মানুষের যদি জ্বর হয় বা একটু সন্দেহ হয়, জরুরি ভিত্তিতে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, সো দ্যাট ডাক্তাররা যেন উপযুক্ত টেস্ট করে তার রোগটা নির্ণয় করতে পারে। তা না হলে এটা ক্ষতি হয়ে যাবে বিরাট। আচ্ছা স্যার, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কি কারো একসাথে হতে পারে? একসঙ্গে আমি পেয়েছি, গত মাসে পেয়েছি একসঙ্গে। ডেঙ্গু চলছে, তার চিকুনগুনিয়া হয়েছে। এখন কিভাবে সম্ভব? একটা ভাইরাস, আগের ভাইরাসটা, আগের মস্কুইটোটা, আগের এডিস মশাটা তাকে ডেঙ্গুর ভাইরাস দিয়ে সহ কামড় দিল, হয়ে গেল ডেঙ্গু। ওই রোগীটা হসপিটালে আছে। দ্বিতীয় আরেকটা মশা, যার ভিতরে চিকুনগুনিয়ার ভাইরাস আছে, সে যদি কামড় দেয়, সুতরাং একসঙ্গে হতে পারে। এবং যখনই এরকম হয়, সেই কেসটা খুবই জটিল আকার ধারণ করে। সুতরাং সেই জন্যই আমরা বলি যে ডেঙ্গুকে একটা সাধারণ জ্বর হিসাবে না ধরে ডাক্তারের পরামর্শ নিতে হবে, তা না হলে জটিল আকার ধারণ করতে পারে। জি স্যার, আমি সেই প্রশ্নটি করলাম। আমি নিজে একজন ভুক্তভোগী। আমি যখন ক্লাস 2-তে ছিলাম, তখন আমার একসাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং টাইফয়েড রোগটি হয়েছিল। স্যার আরেকজন কল করেছে, আমি একটু রিসিভ করছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আমি প্রশ্নটা করতে রাখতে চাচ্ছি যে টাইফয়েড আর ডেঙ্গু কি একসাথে হতে পারে? তাহলে ওটা ডায়াগনোসিসটা ডাক্তার সাহেব কিভাবে করবে? মানে সিমটমস গুলো কিভাবে আমরা বুঝবো, মানে আমরা কিভাবে এটা প্রিকশন নিব, বা সেই মুহূর্তে কি আমরা ডাক্তারের কাছে যাব, কিভাবে কি করবো, সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দর্শক। জিনাত শাহনাজ, আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে একসঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড হতে পারে। তো এখন আমরা ডেঙ্গুর সঙ্গে টাইফয়েডেরও চেক করব। টাইফয়েডেরও যেই টেস্টগুলি আছে, ব্লাড কালচার বা ভিডাল টেস্ট, অন্যগুলি করব। এবং ডেঙ্গু এবং টাইফয়েড যদি একসঙ্গে হয়, তাহলে আমরা টাইফয়েডের জন্য অ্যান্টিবায়োটিক, সঙ্গে ডেঙ্গুর জন্য যে স্যালাইন দিতে হয় সেটা দিব, আর জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল ইউজ করব। সুতরাং কম্বাইন্ডলি এই দুইটা রোগের চিকিৎসা একসঙ্গে করতে পারি, এবং আমরা করছি। অলরেডি আমাদের হসপিটালে এরকম ভর্তি আছে। ধন্যবাদ। জি স্যার, আমাদের গ্রামে বিশিষ্ট কয়েকজন মানুষ আছেন, তারা মনে করেন যে যদি ডেঙ্গু বা চিকুনগুনিয়া একজন রোগীর একবার হয়, তাহলে নাকি পুনরায় আর তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্যার আপনি এটাকে কতটা যৌক্তিক মনে করছেন? আমি সেই জন্য একদম অনুষ্ঠানের প্রথমেই বললাম যে ডেঙ্গুর সচেতনতা বাড়াতে হবে। জি। ডেঙ্গু কি দিয়ে হয়? একটা ভাইরাস দিয়ে। জি। কয় ধরনের ডেঙ্গু ভাইরাস? 4 ধরনের। ডেঙ্গু ডেন 1, 2, 3, 4। তো একটা মানুষ টোটালি 4 বার ডেঙ্গু হতে পারে। প্রথমবার হলো 1 দিয়ে, পরবর্তী 2, পরবর্তী 3, পরবর্তী 4। সুতরাং একটা মানুষের 4 বার ডেঙ্গু হতে পারে। কিন্তু চিকুনগুনিয়ার বেলায় এরকম স্পেসিফিক কিছু নেই। তো আমরা সেটা চিকুনগুনিয়া একবার হওয়ার পর, এটা নিয়ে বিশেষ কোনো গবেষণা তেমন হয় নাই, কিন্তু একটা মানুষের ডেঙ্গু 4 বার হতে পারে। এবং আমি নিজেও পেয়েছি একটা মানুষের, একটা বাচ্চার ডেঙ্গু 3 বার হয়েছে। 4 বারের অধিক কি হতে পারে? না, 4 বারের, যেহেতু 4টা ভাইরাস, সুতরাং 4-এর অধিক না হওয়ার সম্ভাবনা নাই। তবে
বৈশ্বিক যে পরিবর্তন হচ্ছে তাতে 5 নম্বর কোনো ভাইরাস যদি আবিষ্কার হয়ে যায়, বা 5 নম্বর বা 6 নম্বর কোনো ভাইরাসের যদি জন্ম হয়, সেই ক্ষেত্রে 5-6 বার হতে পারে। কিন্তু বর্তমানে যেহেতু আমরা এখন পর্যন্ত 4টা ভাইরাস সম্বন্ধে জানি, এই 4বারই অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এতে একটা কথা আছে, প্রথমবারের থেকে দ্বিতীয়বার ভাইরাস ইনফেকশন, মানে প্রাইমারি ডেঙ্গু থেকে সেকেন্ডারি ডেঙ্গু বেশি জটিল। কিন্তু সেকেন্ডারির পর, মানে দ্বিতীয়বারের পরের ডেঙ্গুগুলি একটু কম জটিল হয়। এটাই হচ্ছে মূল কথা। আর স্যার 3বার যে আপনি যে বলেন 4 ধরনের ভাইরাস দ্বারা আমরা ডেঙ্গুতে আক্রান্ত হই, সেক্ষেত্রে 4 ধরনের ভাইরাসের কি একই ধরনের সিমটমস থাকে নাকি অন্য রকমের কিছু? ওই যে বললাম কথাটা, প্রথমবারের ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে জ্বর, গায়ে ব্যথা বা বিভিন্ন জিনিস, যেটাকে আমরা বলি প্রাইমারি ডেঙ্গু। দ্বিতীয়বার যে ডেঙ্গুটা হয় সেটাকে বলি আমরা সেকেন্ডারি ডেঙ্গু। এটা হয় সবচেয়ে জটিল। এটার মধ্যে দেখা যেতে পারে যে খুব দ্রুত ব্লাড প্রেশার কমে যেতে পারে, খুব দ্রুত শকে চলে যেতে পারে, খুব দ্রুত বিভিন্ন অর্গান ফেলিওর হতে পারে, যেমন কিডনি ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, ব্রেনে ড্যামেজ হতে পারে। তৃতীয়বার যখন হয় ডেঙ্গু, তখন এই দ্বিতীয়বারের প্রকোপ থেকে অনেক কমে যায়। ঠিক এইভাবে গ্রেজ। তো সুতরাং আমাদের টার্গেটটা হচ্ছে যে দ্বিতীয়বার যে ডেঙ্গু হয়, যেটাকে বলি আমরা সেকেন্ডারি ডেঙ্গু, ওইটার ব্যাপারে অত্যন্ত বেশি সচেতন থাকতে হবে। জি স্যার। স্যার এবার একটু আমরা চাচ্ছি যে আমাদের কমেন্টে যে সকল দর্শকরা জানতে চাচ্ছেন, মাজিদুর রহমান হাসু তিনি জানতে চেয়েছেন বর্তমানে বাচ্চাদের শকে টাইফয়েড ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে, এটা কতটা কার্যকরী হতে পারে, নাকি অন্য কোনো ভ্যারিয়েশন আবার অ্যাটাক করতে পারে? আপনি যদি আসলে আমরা বেশ কিছুদিন যাবত টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া শুরু করেছি সরকারিভাবে। এটা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী গ্লোবালি শুরু হয়েছে, এবং দুঃখজনকভাবে এই ভ্যাকসিনটার সম্বন্ধে অনেক অপপ্রচার চলছে। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো এই ধরনের রোগী পাই নাই যার কোনো এই ভ্যাকসিন দেওয়ার কারণে জটিলতা হয়েছে। এবং এই ভ্যাকসিনটা সব বাচ্চাদেরকে যেই বয়সের একটা নির্দিষ্ট করে দেওয়া আছে, একটা নির্দিষ্ট বয়স সীমা, এর মধ্যে আমি মনে করি প্রত্যেকের দেওয়া উচিত। হ্যাঁ, ওই টাইফয়েডের যে ভ্যাকসিন বিভিন্ন ধরনের ভেরিয়েশন হতে পারে, সেটা পরেরটা দেখা যাবে। কিন্তু আমাদের এখনকার টার্গেটটা হচ্ছে যে আমরা ম্যাসিভ স্কেলে একটা টাইফয়েডের প্রতিরোধ গড়ে তুলতে চাই, আলটিমেটলি যাতে আমাদের একটা হার্ড ইমিউনিটি বলে যেটাকে বলে একটা আমাদের অলরেডি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা যেন ডেভেলপ করে, এটা থেকে এটা আমরা করতে চাচ্ছি। জি স্যার, আমরা এতদিন জানতাম যে ডেঙ্গু একটি বর্ষাকালীন রোগ, তবে ইদানিং সময় আমরা দেখছি যে এটি সারা বছরই ভয়ানকভাবে আক্রান্ত করছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধদের। আপনি কি মনে করছেন এটা ঠিক কি কারণে হতে পারে? আসলে এখন আমরা ডেঙ্গুকে আর বর্ষাকালীন রোগ বলি না। আচ্ছা। কারণ আমরা সারা বছর, এটা দেখেন, এটা হলো অক্টোবর। জি। আমরা আগেকার সময় যেটা চিন্তা করতাম, যেটা জুলাই অগাস্ট থেকে জুন জুলাই থেকে শুরু করে দেখা যেত যেটা সেপ্টেম্বরের লাস্ট পর্যন্তই মোটামুটি প্রকোপটা থাকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অক্টোবরের প্রায় শেষ, আমার শিশু হসপিটালের ডেঙ্গু ওয়ার্ড এখনো পরিপূর্ণ, এবং আমি ডিসেম্বরে পাচ্ছি, জানুয়ারিতে পাচ্ছি, ফেব্রুয়ারিতে পাচ্ছি। মোট কথা এখন কোনো সিজনাল অসুখ হিসাবে এটাকে ধরছি না। সারা বছর ডেঙ্গু হতে পারে, যে কোনো সময় ডেঙ্গু হতে পারে। এই ডেঙ্গু হওয়ার, সারা বছর ডেঙ্গু হওয়ার অনেক কারণ, তার মধ্যে 4টা কারণকে আমরা বেশি দূর দিচ্ছি। 1 নম্বর হচ্ছে গ্লোবালাইজেশন। আগে দেখা যেত শুধু শহরে ডেঙ্গু হয়, এখন দেখা যাচ্ছে গ্রামে হচ্ছে। কেন? আমাদের মুভমেন্ট, আমাদের ট্রাভেলিং, দেশ থেকে দেশান্তরে কিংবা শহর থেকে শহরে কিংবা গ্রামে। এই যে পূজার ছুটি গেল, পূজার ছুটিতে কি হলো দেখা, ঢাকা থেকে 80% লোক বিভিন্ন জায়গায় চলে গেল, বিভিন্ন রিসোর্টে চলে গেল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। তাদের যদি কোনো ডেঙ্গু থাকে, তাকে যদি মশাটা কামড় দেয়, সেই গ্রামের সেই রিসোর্টে গিয়ে নিশ্চয়ই মশাটা হবে। আচ্ছা। তো তাহলে 1 নম্বর হচ্ছে গ্লোবালাইজেশন, গ্লোবাল মুভমেন্ট, চতুর্দিকে মুভমেন্ট 1। 2 নম্বর যেটা হচ্ছে আরবানাইজেশন, যেটা হচ্ছে যে গাছ টাছ কেটে এখন দেখা যাচ্ছে নদীর উপরও নদী ভরাট করে করা হচ্ছে, এটা হলো গ্লোবালাইজেশন। 3 নম্বর যেটা হচ্ছে যে ওই ইনসেকটিসাইড যেগুলি আমরা ইউজ করি মশা মারার জন্য বিভিন্ন, এগুলি দেখা যাচ্ছে যে এগুলির মধ্যে
একটু ভেজাল দেখা যাচ্ছে। আচ্ছা, ফলে কি হচ্ছে, আমরা স্প্রে করছি কিন্তু দেখা যাচ্ছে যে মশা মারা যাচ্ছে না। স্যার এখানে আমি একটু কিছু আপনার কাছ থেকে জানতে চাইবো যে মশা মারার যে স্প্রেটি আপনি যেটা দেখেন সন্ধ্যার দিকে বা বিকালের দিকে বিভিন্ন গলিতে ড্রেনের উপরে দেওয়া হয়, এ থেকে যে ধোঁয়াটা বের হয় এটা কি একজন শ্বাসকষ্ট রোগীর বা যে কোনো সাধারণ মানুষের সমস্যার কারণ হতে পারে? হতে পারে। সেই জন্যই আমি বলি যে একজন যদি হাঁপানি অ্যাজমার রোগী থাকে তার জন্য এই ধোঁয়াটাই হতে পারে। এবং নিশ্চয়ই তুমি দেখে থাকবে যে একটা সন্ধ্যার দিকে যে একটা ফগিং করা হয়, এই ফগিংটা বাসায় যখন ঢুকে দেখা যাচ্ছে কি যে বাসার মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ পাচ্ছি আমরা। এটা যারা আসলে যাদের লাংসের ফুসফুসের রোগ আছে তাদের জন্য ক্ষতি হতে পারে। সো এই জন্যই আমার মতে যেটা হচ্ছে ফগিং করার আগে ওই এলাকায় একটা বলা যে এখন আমরা ফগিং করব, আপনারা জানলা টানা লাগিয়ে রাখেন। তাহলে দেখা যাবে যে আপনি ওই ড্রেনে যেগুলি মশা মারা হচ্ছে সেইগুলি বাসার ভিতরে ঢুকে যাচ্ছে, কিংবা ঘরের যে রোগী আছে তাদেরকে ক্ষতি করছে। সুতরাং একটু ঘোষণা দিয়ে বলা যে এই সময় আমরা ফগিং করব বা এই সময় আমরা ইনসেক্টিসাইড দিয়ে আমরা করব, সো দ্যাট এর সঙ্গে যে জটিলতা সেটা সৃষ্টি না হয়। আচ্ছা স্যার, শিশুদের স্যার এই ধোঁয়ার কারণে কি কোনো ক্ষতি হতে পারে? ধোঁয়া আসলে ধোঁয়া জিনিসটাই তো একটা বিশাল ক্ষতিকারক, যেটা শ্বাসনালীতে যায়, শ্বাসনালীর ক্ষতি হতে পারে, যেটাতে অ্যালার্জি হতে পারে, যেটাতে শ্বাসকষ্ট হতে পারে। ওই যে আগে বললাম আমি যাদের অ্যাজমার রোগ আছে বা যাদের জটিল কোনো শ্বাসকষ্টের আছে তাদের জন্য সেটা আরো জটিল আকার ধারণ করতে পারে। আচ্ছা, আর স্যার কোন বয়সের রোগীদের জন্য ডেঙ্গু মারাত্মক হতে পারে, এর রিস্ক ফ্যাক্টরগুলো যদি একটু বলতেন। আচ্ছা, এখন আসলে আমাদের রিস্ক ফ্যাক্টর আমরা কতগুলি জানি। যে কোনো মানুষের যে কোনো সময়ে যে কোনো মারাত্মক ডেঙ্গু হতে পারে। তারপরও আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বয়স, যেমন হচ্ছে 1 বছরের নিচের বয়স কিংবা 60 বছরের উপরে, মানে দুইটা প্রান্তিক বয়স, এটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্যাক্টর নাম্বার 1। নাম্বার 2 দেখা যাচ্ছে যাদের কোনো শরীরে জটিল রোগ আছে, যেমন যাদের অ্যাজমা, যাদের ব্লাডের কোনো সমস্যা, যাদের অ্যানিমিয়া, যাদের হাইপারটেনশন, যাদের ডায়াবেটিস, যাদের কোনো অন্যান্য, যাদের ক্যান্সার বা বিভিন্ন রকমের যে অসুখ আছে তাদের আরেকটা সবচেয়ে মারাত্মক জিনিস আমরা আমাদের সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে যাদের ওজন বেশি, যেসব বাচ্চাগুলি বিশেষ করে স্কুল গোয়িং চিলড্রেন যেগুলি, যারা ফাস্ট ফুড খায়, যাদের ওজন বেশি, আমরা হসপিটালে দেখেছি যে যাদের ওজন বেশি তাদের ডেঙ্গুর জটিলতা আর মারাত্মক আকার ধারণ করে। সুতরাং আমরা সবাইকে বলি, আমরা যখনই কোনো একটা যার ওভারওয়েট অবেস বাচ্চা যার, সেই বাচ্চাটাকে যখন ডেঙ্গু আমরা পাই তাকে আমরা বিশেষ কেয়ার নেই, কারণ আমরা জানি এই ওবেস বাচ্চাটার সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, সো এগুলি হচ্ছে মোটামুটি রিস্ক ফ্যাক্টর। আরো অনেক রিস্ক ফ্যাক্টর আছে, এগুলি হচ্ছে সহজ কথায়। জি স্যার, এবার একটু আমরা দর্শকদের কমেন্টে চলে যাচ্ছি। জিনাত শাহনাজ তিনি জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে একেবারের জন্য ডেঙ্গু ভাইরাসটাকে কি আমরা রিমুভ করে দিতে পারি বা সমাপ্ত ঘোষণা করতে পারি? জীবনে এটা এই মুহূর্তে অসম্ভব। আচ্ছা, এই মুহূর্তে অসম্ভব এই কারণে যে আমি আমার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত মশার কামড় খেয়ে আসছি। আচ্ছা, এটা এখন না হয় ডেঙ্গু হচ্ছে, কিন্তু আমাদের যে জিনিসটা যেটা হচ্ছে যে ডেঙ্গুকে আমাদের প্রিভেন্ট করতে গেলে আমাকে মশা নির্মূল করতে হবে। মশা নির্মূল করাটা কতটুকু সম্ভবপর এটা আমাদের পরিবেশবিদরা বলতে পারবেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে না যে ডেঙ্গু আমাদের থেকে চিরতরে যাবে, বরং আমাদেরকে ডেঙ্গু নিয়ে বসবাস করতে হবে। কতটুকু সহনীয় করতে হবে, কতটুকু এটাকে কন্ট্রোল করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। সেই জন্যই দরকার আমাদের সচেতনতা। আর রুকসানা জব্বার লাকু তিনি জানতে চেয়েছেন যে ক্ষতিকর ধোঁয়া ছাড়া অন্য কোনো উপায় কি আছে? ঘরোয়া কোনো টিপস থাকলে জানাবেন। খুবই সহজ অনেক উপায় আছে। জি, আপনার ঘরের প্রথমে ওয়াশরুমের দিকে চিন্তা করেন, বেসিনের নিচের জায়গাটা স্যাঁতসেঁতে থাকে। জি, কমোডের কর্নারে থাকে স্যাঁতসেঁতে। জি, কিচেনের সাইড থাকে স্যাঁতসেঁতে। জি, ঘরে ওই স্যাঁতসেঁতে জায়গাগুলিকে আমাদের ক্লিন এবং শুষ্ক রাখতে হবে। নাম্বার 2 যেটা হচ্ছে আমরা বাসায় ভিতরে বা বাইরে অনেক ফুল, জি, টবের মধ্যে ফুল রাখি। আমাদের দেখতে হবে টবের মধ্যে যে পানিটা আছে এই পানিটা আমাদেরকে দ্রুত ফেলে দিতে হবে। 3 নম্বর, আমাদের বাসায় দেখা যায় অনেকের গাড়ির টায়ার থাকে, বিভিন্ন বক্স থাকে, এগুলির মধ্যে পানি জমে থাকে। এই
এই জিনিসগুলি যেগুলিতে পানি জমার মতো যে কোনো জিনিস, এই জিনিসগুলিকে আমাদের সরিয়ে ফেলতে হবে। আমাদের বাসাকে অপ্রয়োজনীয় জিনিস মুক্ত করতে হবে। যেখানে পানি, বিশেষ করে বৃষ্টির পানি জমার সম্ভাবনা, সেই জায়গাটাকে যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে আমরা এই ডেঙ্গু রোগটাকে নির্মূল করতে পারবো না, কিন্তু কন্ট্রোল করতে পারবো। আর স্যার, আমরা যদি আমাদের বাসাকে পরিষ্কার রাখি কিন্তু এলাকা যদি অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে আমাদের করণীয় ওই একই কথা, বাইরের যে মশা সেগুলি ঢুকবে। সুতরাং আমাদেরকে সম্মিলিতভাবে করতে হবে, যে ঘরের ভিতরে করতে হবে, ঘরের বাইরেও করতে হবে। সেই জন্য শুধু সরকার না, জনগণ এবং সরকার সম্মিলিতভাবে আমাদের কাজটা করতে হবে। জি স্যার। স্যার, এবার একটি কমন বিষয় সম্পর্কে জানতে চাইবো, যে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি আর মশার কয়েলের বাইরে কি আর কিছু আছে? যেমন মশার কয়েলে অনেকেরই শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা হয়, এবং মশারিতে যখন টাঙিয়ে কেউ ঘুমায় তখন তার বিভিন্নভাবে সাফোকেটিং ফিল হয়। সেক্ষেত্রে অন্য কি কোনো করণীয় আছে? অনেক কিছু করা আছে। আচ্ছা, প্রথমত ডেঙ্গু এখন আমরা দেখছি যে যারা স্কুল গোয়িং চিলড্রেন তাদের হচ্ছে বেশি। সো আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে ফুল স্লিভ শার্ট প্যান্ট ইউজ করতে হবে, মোজা পরতে হবে। জি, নাম্বার 1। নাম্বার 2, স্কুলের একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা তুমি, যে 2020 সালে যখন মহামারী করোনা হয়, কোভিড-19 হয়, তখন কিন্তু ডেঙ্গু বেশি ছিল না। কেন ছিল না? যে স্কুল বন্ধ ছিল, যেহেতু একটা লকডাউন ছিল, স্কুলে ছিল না। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি, একটা স্কুলে বাচ্চাগুলির কিন্তু বেশি ডেঙ্গু হচ্ছে, আমরা যেটা পাচ্ছি। তো ওই বাচ্চাটা হয়তো স্কুলের একটা মশার কামড় খেয়ে আসছে, ওই বাচ্চাটা বাসায় আসলো, ওই বাচ্চাকে কোন একটা মশা কামড় দিল, ওই মশাটা যখন একটা সুস্থ কাউকে কামড় দিল, তো এইভাবে ছড়াচ্ছে। তো আমরা যদি প্রথমে যে স্কুল গোয়িং যে চিলড্রেন যারা আছে, ওদেরকে যদি ফুল স্লিভ শার্ট প্যান্ট, তারপর শক্স পরাই, তাহলে আমরা একটা প্রিভেন্ট করতে পারি। 2 নম্বর যেটা হচ্ছে, ডেঙ্গুর মশা কিন্তু সাধারণত কামড়ায় দিনের বেলায়। আমরা কিন্তু দিনের বেলায় মশারি টাঙানোর কোনো আমাদের একটা অভ্যাস নেই। তো আমাদেরকে মশারি টাঙাইতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি দিনের বেলাও তো টাঙাইতে হবে। আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, যেটাকে বলে মসকুইটো রিপেলেন্ট। গায়ে এক ধরনের ক্রিম বা এক ধরনের ওয়েল আমরা ইউজ করতে পারি, যেটাতে মশা কাছে আসবে না। তো এইভাবে আমাদের কথাটা হচ্ছে যে মশার সঙ্গে মানুষের যদি সংস্পর্শটাকে, এটা যে কোনো উপায় যদি আমরা ইউজ করি, তাহলে এটা সম্ভব। আর মসকুইটো যে কয়েল, যেটা আসলে কয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খুবই হার্মফুল। তো আমরা মসকুইটো কয়েলটাকে উপরে আমি ব্যক্তিগতভাবে বেশি এটাকে জোর দিচ্ছি না। আমি চাচ্ছি যে ইনডোর পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় মতো মশারি টাঙানো, বিশেষ করে দিনের বেলায় বাচ্চারা যখন ঘুমায় তাদেরকে যেভাবে মশারি দিয়ে টাঙানো উচিত, সেভাবে যদি আমরা ইউজ করি। স্কুলের যেই রুমগুলি আছে, ডাম্প যেই সব জায়গা আছে সেগুলি, ইভেন আমাদের ঘরের ভিতরে যেগুলি আছে সেগুলিকেও যদি আমরা এইভাবে পরিষ্কার করে রাখতে পারি, শুকনো রাখতে পারি, তাহলে ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমানো সম্ভব। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, এতক্ষণ ধরে দর্শকদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, ফোন করে যারা জানতে চেয়েছেন তাদের উত্তর দেওয়ার জন্য, এবং আমার নিজস্ব কিছু জানার আগ্রহ থেকে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। স্যার, আপনি যদি শেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমার একটাই কথা হচ্ছে যে আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমার রোগটা হওয়ার আগে যদি আমি রোগ প্রতিরোধ করি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গুকে জয় করতে পারবো। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা নিজেরা সচেতন হব, সবাইকে সচেতন করব, নিজেদের ঘর বাড়ি, নিজেদের সন্তান, নিজেরা সামগ্রিকভাবে যদি আমরা এই অনেকগুলি জরুরি স্টেপ নিতে পারি, তাহলে আমরা ডেঙ্গুর থেকে বাঁচতে পারি। তা না হলে আমি আশঙ্কা করছি এই ডেঙ্গুটা হয়তো এক সময় মহামারীর চেয়েও খারাপ আকার ধারণ করতে পারে। এটাই হচ্ছে আমার কি মেসেজ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি বিদায় নিচ্ছি মুরাদুস সালেহিন। দেখা হবে শীঘ্রই অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিলের কাগজ দে। উস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি উস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates